রাত গভীর হলে মানুষের চোখে যা ধরা পড়ে না তাই নাকি সবচেয়ে বেশি জেগে ওঠে। আগুন নিভে যাওয়ার পরও কিছু ছাই কেন গরম থাকে? কেন কিছু বাড়ির দরজা কখনো বন্ধ করেও বন্ধ থাকে না? আর যদি কোনোদিন এমন একটি বাড়িতে রাত কাটাতে হয় যার এক পাশে শুধু শ্মশান আর অন্য পাশে মৃত্যু অপেক্ষা করে, তাহলে কি আপনি সকাল পর্যন্ত বেঁচে ফিরতে পারবেন? আজকের গল্প দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে গল্পটি শুনুন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। হরর বাংলাতে। শ্মশানের পাশে বাড়ি। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। আকাশে কাকের ঝাঁক উড়ে যাচ্ছিল অদ্ভুত চিৎকার করতে করতে। বাতাসে পোড়া কাঠের মতো এক ধরনের গন্ধ ভেসে আসছিল, যদিও আশেপাশে কোথাও আগুন জ্বলছিল না। রাকিব কাঁধে ব্যাগ ঝুলিয়ে কাঁচা রাস্তা ধরে হাঁটছিল। অনেকদিন পর সে ফিরেছে তার বাবার রেখে যাওয়া পুরনো বাড়িটায়। ছোটবেলায় একবার এসেছিল, তারপর আর আসা হয়নি। লোকজন তাকে অনেকবার নিষেধ করেছিল, ওই বাড়িতে যাইও না বাবা, রাত নামলে ওইদিকে কেউ থাকে না। শ্মশানের পাশের বাড়ি মানুষকে নিজের করে নেয়। রাকিব এসব শুনে শুধু হেসেছিল। ভূতে তার বিশ্বাস ছিল না, কিন্তু একটা বিষয় তাকে ভাবাচ্ছিল। যারা নিষেধ করছিল তাদের কারো চোখে স্বাভাবিক দৃষ্টি ছিল না। সবাই যেন ভয়ে কথা বলছিল। বাড়িটার সামনে পৌঁছাতেই তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব হল। বাড়িটা অনেক পুরনো, দেয়ালে শেওলা, জানালার কাঠ ভেঙে গেছে, ছাদের টালিগুলো অর্ধেক নেই। তবু বাড়িটা যেন অপেক্ষা করছিল কারো জন্য। সে মরিচা ধরা তালা খুলল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ক্যাচ, একটা দীর্ঘ শব্দ পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। মুহূর্তের জন্য মনে হল বাড়িটা যেন একটা দীর্ঘশ্বাস ফেলল। ভেতরে ধুলোর স্তর, পুরনো আসবাব, এক কোণে একটা দোলনা। হাওয়া না থাকলেও দোলনাটা আস্তে আস্তে দুলছে। রাকিব থেমে গেল। নিজেকে বোঝাল হয়তো ইঁদুর গেছে, কিন্তু চোখ সরাতেই দেখল দোলনাটা থেমে গেছে, ঠিক যেন কেউ বুঝে ফেলেছে তাকে। বাড়ির পেছনের দরজাটা খুলতেই সে প্রথমবার শ্মশানটা দেখল। মাত্র কয়েকশো হাত দূরে কালো পোড়া মাটি, কিছু আধপোড়া কাঠ, একটা বিশাল বটগাছ, আর সেই গাছের নিচে বসে আছে একজন বৃদ্ধ। সাদা ধুতি, সাদা দাড়ি, কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি একদৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছেন। রাকিব হাত নাড়ল। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু তাকিয়ে রইলেন। হঠাৎ এক ঝাপটা বাতাস এল, ধুলো উড়ে চোখে ঢুকে গেল। সে চোখ মুছে আবার তাকাল। বৃদ্ধ নেই, পুরো জায়গাটা ফাঁকা, যেন কেউ কোনোদিন সেখানে ছিলই না। তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। তবুও সে নিজেকে শক্ত করল। ভয়ের কিছু নেই। সন্ধ্যা নামতেই পুরো পরিবেশ বদলে গেল। ঝিঁঝিঁ পোকার শব্দ থেমে গেল। কুকুরের ডাক নেই, পাখির আওয়াজ নেই, অস্বাভাবিক নীরবতা। শুধু দূরে কোথাও ঠক ঠক ঠক, মনে হচ্ছে কাঠে কেউ হাতুড়ি মারছে। শ্মশানে কি এই সময় কেউ কাজ করে? সে জানালা দিয়ে তাকাল। কেউ নেই, কিন্তু শব্দটা হচ্ছে আরো কাছে। ঠক ঠক ঠক। তারপর হঠাৎ একজন মহিলার কান্না, খুব আস্তে। মনে হল ঠিক বাড়ির পেছন থেকেই আসছে। রাকিব মোবাইলের টর্চ জ্বালিয়ে বাইরে বেরোল। বাতাস ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, যেন শীতের রাত। কান্নার শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে। সে ধীরে ধীরে এগোতে লাগল। শ্মশানের সীমানায় পৌঁছাতেই শব্দটা থেমে গেল। চারপাশে তাকাল, কেউ নেই। ঠিক তখনই
তার কানের কাছে খুব আস্তে একটা ফিস ফিস আওয়াজ। এতদিন পরে ফিরলি? রাকিব ঘুরে দাঁড়াল। কেউ নেই। হঠাৎ তার টর্চের আলো নিভে গেল। মোবাইল পুরো চার্জ ছিল, তবু স্ক্রিন অন্ধকার, চারপাশে শুধু কালো অন্ধকার। তারপর একটার পর একটা আগুন জ্বলে উঠতে লাগল। ছোট ছোট নীলচে শিখা, শ্মশানের বিভিন্ন জায়গায়, যেন অদৃশ্য কেউ প্রদীপ জ্বালাচ্ছে। রাকিব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে শুরু করল। আর তখনই সে দেখল, আগুনের পাশে দাঁড়িয়ে আছে মানুষ। একজন নয়, দুজন নয়, 10 জন, 20 জন, সবাই সাদা কাপড় পরে, মাথা নিচু, নড়ছে না। তারপর একসঙ্গে সবাই মাথা তুলল, আর তাদের কারো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। রাকিবের গলা শুকিয়ে গেল। সে দৌড় দিল বাড়ির দিকে। পেছন থেকে ভেসে এল শত শত মানুষের একসঙ্গে হাসির শব্দ। হাসিটা মানুষের মতো নয়, মনে হচ্ছিল পোড়া গলার আওয়াজ। দরজা বন্ধ করে ভেতরে ঢুকতেই সে হাঁপাতে লাগল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে এল টুপ টুপ টুপ। মনে হল ওপরতলা থেকে কেউ খালি পায়ে হাঁটছে। কিন্তু এই বাড়ির তো ওপরতলা নেই। রাকিব ধীরে ধীরে মাথা তুলল। ছাদের ঠিক মাঝখান থেকে এক ফোঁটা কালো তরল মেঝেতে পড়ল। তারপর আরেক ফোঁটা, আরেক ফোঁটা। সে হাত বাড়িয়ে ছুঁড়ে দেখল, আঙুলে লেগে রইল ঘন আঠালো রক্ত। ঠিক সেই মুহূর্তে তার মাথার ওপরে খুব ধীরে একটা নারী কণ্ঠ ভেসে এল, আজ বাড়িটা আবার মানুষ পেল। রাকিব জমে গেল, কারণ সেই কণ্ঠটা ছাদ থেকে আসছে না। কণ্ঠটা আসছে তার ঠিক পেছন থেকে। রাকিবের বুকের ভেতরটা যেন এক লাফে গলা পর্যন্ত উঠে এল। পেছন থেকে ভেসে আসা কণ্ঠটা এতটাই কাছে ছিল, মনে হচ্ছিল কেউ তার কানের ঠিক পাশে মুখ এনে কথা বলছে। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়াল। কেউ নেই, পুরো ঘরটা ফাঁকা। কিন্তু বাতাস বদলে গেছে। একটা পচা গন্ধ, পোড়া মাংসের গন্ধ আর ধূপের গন্ধ একসঙ্গে মিশে এমন এক দুর্গন্ধ তৈরি করেছে যে নিঃশ্বাস নিতেই বমি আসছে। ঠিক তখনই দরজায় ঠক, একবার, তারপর আবার ঠক ঠক ঠক। রাকিব গলা শুকিয়ে গেলেও সাহস করে বলল, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। এবার শব্দটা দরজা থেকে নয়, জানালা থেকে। একসঙ্গে 4টা জানালায় কেউ যেন নখ দিয়ে আঁচ কাটছে। খররর খররর। দেয়ালের প্লাস্টার ঝরতে লাগল। রাকিব মোবাইলের টর্চ জ্বালানোর চেষ্টা করল। স্ক্রিনে শুধু একটা লেখা ভেসে উঠল, এখান থেকে কেউ যায় না। মুহূর্তেই স্ক্রিন আবার নিভে গেল। তার হাত কাঁপতে শুরু করল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা শিশুর হাসি ভেসে এল। খিলখিল খিলখিল খিলখিল। এমন হাসি সাধারণ শিশুর নয়। হাসির মধ্যে এমন এক ঠান্ডা ভাব, যেন অনেক বছর ধরে মাটির নিচে ঘুমিয়ে থাকা কেউ হঠাৎ জেগে উঠেছে। রাকিব আস্তে আস্তে শব্দের দিকে এগোল। বাড়ির ভেতরের একটা ছোট ঘর। দরজাটা আধ খোলা। ভেতর থেকে আলো আসছে। এই বাড়িতে তো বিদ্যুৎই নেই। তাহলে আলো কোথা থেকে? সে দরজাটা একটু ঠেলে দিল। ঘরটা একেবারে পরিষ্কার। একটুও ধুলো নেই। মাঝখানে একটা কাঠের দোলনা। দোলনায় বসে আছে একটা ছোট মেয়ে। বয়স 7-8 বছর হবে। সাদা জামা, মাথা ভর্তি এলোমেলো চুল। সে আস্তে আস্তে দোল খাচ্ছে। রাকিব বলল, এই, তুমি কে?
মেয়েটা উত্তর দিল না, শুধু দুলতেই থাকল। হঠাৎ সে গুনগুন করে গান গাইতে শুরু করল। গানটা রাকিব আগে কখনো শোনেনি, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হতে লাগল সে যেন এই গানটা ছোটবেলায় শুনেছিল। মাথার ভেতর ঝাপসা স্মৃতি ফিরে আসতে লাগল। সে ছোট, তার মা তাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন। দূরে আগুন জ্বলছে, কেউ কাঁদছে। তার বাবা চিৎকার করে বলছেন, ওকে নিয়ে পালাও। হঠাৎ স্মৃতিটা ভেঙে গেল। দোলনাটা থেমে গেছে। মেয়েটা এবার ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ দেখে রাকিবের বুক হিম হয়ে গেল। মুখ নেই, চোখ নেই, নাক নেই, পুরো মুখটা যেন মোম গলে মিশে গেছে। শুধু একটা বড় কালো গর্ত, আর সেই গর্তের ভেতর থেকে একটা মানুষের হাত বেরিয়ে এলো। হাতটা ধীরে ধীরে রাকিবের দিকে বাড়তে লাগল। রাকিব চিৎকার করে পেছনে সরে গেল। মুহূর্তের মধ্যে পুরো ঘর অন্ধকার। আলো নেই, দোলনা নেই, মেয়েও নেই, শুধু মেঝেতে ছোট ছোট ভেজা পায়ের ছাপ। যেন কেউ কাদা মেখে হাঁটছে, কিন্তু সেই পায়ের ছাপ মানুষের নয়। পায়ে 5টা আঙুল নেই, মাত্র 3টা। আর ছাপগুলো রাকিবের দিকেই আসছে। 1টা, 2টা, 3টা, 4টা। সে স্থির হয়ে দাঁড়িয়ে। তার সামনে এসে ছাপগুলো থেমে গেল। তারপর মেঝেতে যেন অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে, ঠিক তার সামনে। সে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করছে কেউ তার মুখের খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। হঠাৎ তার গলায় কে যেন হাত রাখল। দৃশ্যমান নয়, কিন্তু আঙুলের চাপ স্পষ্ট। রাকিব 2 হাতে নিজের গলা চেপে ধরল। শ্বাস বন্ধ হয়ে আসছে। সে মরিয়া হয়ে হাত পা ছুটতে লাগল। ঠিক তখনই বাড়ির বাইরে শ্মশানের দিক থেকে একসঙ্গে শত শত শঙ্খধ্বনির মতো বিকট শব্দ উঠল। তারপর একটি বজ্রপাত। পুরো বাড়ি কেঁপে উঠল। অদৃশ্য হাতের চাপ মিলিয়ে গেল। রাকিব মেঝেতে পড়ে হাঁপাতে লাগল। তার গলায় 5টি কালো আঙুলের দাগ ফুটে উঠেছে। সে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। ব্যাগটা তুলে দরজার দিকে ছুটল। দরজা খুলতেই সে থমকে দাঁড়াল। যে উঠান দিয়ে সে বিকেলে ঢুকেছিল, সেটা আর নেই। চারদিকে শুধু শ্মশান। যেদিকে তাকায় সারি সারি চিতা। কিছুতে আগুন জ্বলছে, কিছু থেকে ধোঁয়া উঠছে, আর প্রতিটি চিতার পাশে দাঁড়িয়ে আছে একজন করে মানুষ। সবার মুখ নিচু। তারা ধীরে ধীরে একই সঙ্গে মাথা তুলল। এইবার তাদের চোখ আছে, কিন্তু চোখের জায়গায় জ্বলছে আগুন। একসঙ্গে সবাই বলল, তুই ফিরে এসেছিস, এবার তোর পালা। বাতাস মুহূর্তেই ভারী হয়ে উঠল। রাকিবের কানে ভেসে এল অনেক পুরনো একটা কণ্ঠ। তুই যখন 3 বছরের ছিলি, তোরে এখান থেইকা নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাড়িটা তোকে কোনোদিন ভুলে যায় নাই। রাকিবের মাথা ঝিমঝিম করতে লাগল। তার মনে হতে লাগল সে সত্যি এই জায়গাটা আগে দেখেছে। এই শ্মশান, এই বটগাছ, এই বাড়ি, সবকিছুই তার কাছে অচেনা হয়েও অদ্ভুতভাবে পরিচিত। ঠিক তখনই বটগাছের নিচে সেই বৃদ্ধকে আবার দেখা গেল। এবার তিনি ধীরে ধীরে হাত তুলে রাকিবকে ইশারা করলেন, আর কর্কশ গলায় বললেন, বাঁচতে চাইলে আজ রাত শেষ হওয়ার আগেই বাড়ির নিচে লুকিয়ে থাকা কবরটা খুঁজে বের কর। বৃদ্ধের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো শ্মশান কেঁপে উঠল। আর বাড়ির ভেতর থেকে ভেসে এল ভারী কোনো জিনিস টেনে আনার শব্দ। ঘসস ঘসস ঘসস। মনে হচ্ছিল কেউ একটা কফিন ধীরে ধীরে দরজার দিকে টেনে আনছে।
রাকিব দরজার সামনে জমে দাঁড়িয়ে রইল। ঘসস ঘসস শব্দটা এবার একেবারে দরজার ওপাশে এসে থামল। তারপর নিস্তব্ধতা, এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদস্পন্দন পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ ধাম, দরজায় প্রচণ্ড একটা আঘাত। পুরো বাড়ি কেঁপে উঠল। রাকিব পিছিয়ে গেল। দ্বিতীয় আঘাত, ধাম, পুরনো কাঠের দরজায় ফাটল দেখা দিল। তৃতীয় আঘাতের আগেই সে চারপাশে তাকাতে লাগল। বৃদ্ধের কথা তার মাথায় ঘুরছে। বাড়ির নিচে লুকিয়ে থাকা কবরটা খুঁজে বের কর। কিন্তু কোথায়? ঘরের মেঝে পুরনো ইটের, এক কোণে ভাঙা কাঠের আলমারি, আর মাঝখানে একটি বড় গোল টেবিল, যার ওপর মোটা ধুলোর স্তর। ঠিক তখনই তার চোখে পড়ল ধুলোর ওপর ছোট ছোট পায়ের ছাপ। একটি শিশুর পায়ের ছাপগুলো টেবিল ঘুরে সোজা উত্তর দিকের দেয়ালের দিকে গিয়েছে। দেয়ালের সামনে গিয়ে শেষ। সেখানে আর কিছু নেই। রাকিব সাবধানে দেয়ালে হাত রাখল। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। সে হাত দিয়ে চাপ দিতেই কড়র, দেয়ালের একটা অংশ আস্তে আস্তে ভেতরের দিকে সরে গেল। ভেতরে অন্ধকার সরু সিঁড়ি, মাটি আর স্যাঁতস্যাঁতে গন্ধ উঠে আসছে। রাকিব গভীর শ্বাস নিল। ফিরে যাওয়ার পথ নেই। সে মোবাইলের ক্ষীণ আলো জ্বালিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করল। 1 ধাপ, 2 ধাপ, 10 ধাপ, 15 ধাপ। নিচে নামার সঙ্গে সঙ্গে বাতাস আরও ভারী হয়ে উঠছে। শেষ ধাপে নেমে সে দেখল একটি ছোট ভূগর্ভস্থ ঘর। দেয়াল জুড়ে পুরনো মাটির প্রদীপ। আশ্চর্যজনকভাবে কয়েকটি প্রদীপে এখনও ক্ষীণ আলো জ্বলছে। ঘরের মাঝখানে একটি পাথরের বেদি, তার ওপর রাখা একটি কাঠের বাক্স। বাক্সের ঢাকনায় খোদাই করা। যে খুলবে সে সত্য জানবে। রাকিব ধীরে ধীরে ঢাকনা তুলল। ভেতরে কাপড়ে মোড়ানো একটি পুরনো ডায়েরি। পাতাগুলো হলদে হয়ে গেছে। প্রথম পাতায় লেখা, এই বাড়ি ইট পাথরের নয়, মানুষের স্মৃতি আর অপরাধ বোধ দিয়ে তৈরি। যে এখানে আসে সে নিজের অতীতের মুখোমুখি হয়। রাকিবের হাত কেঁপে উঠল। সে পরের পাতা উল্টাল। সেখানে একটি পরিবারের ছবি। বাবা, মা, একটি ছোট ছেলে, আর এক কোণে দাঁড়িয়ে একটি ছোট মেয়ে। ছেলেটির মুখের দিকে তাকিয়ে তার বুক ধক করে উঠল। ওটা তার নিজের শৈশবের মুখ। কিন্তু ছবির সেই মেয়েটিকে সে তো কখনো কোনো মনের কথা শোনেনি। ঠিক তখনই পেছন থেকে মৃদু কণ্ঠ ভেসে এল, ছবিটা শেষ পর্যন্ত দেখো। রাকিব দ্রুত ঘুরে দাঁড়াল। অন্ধকারে একজন বৃদ্ধ দাঁড়িয়ে। সেই বটগাছের নিচের মানুষটি। এবার তার চোখে ভয়ের বদলে গভীর ক্লান্তি। তিনি ধীরে ধীরে বললেন, এই বাড়ি কাউকে ধরে রাখে না। মানুষ নিজের ভয়, নিজের লুকিয়ে রাখা স্মৃতির কাছে আটকে যায়। সত্য জানলে তবেই এখান থেকে বের হওয়ার পথ খুলবে। রাকিব আবার ছবির দিকে তাকাল। আলো একটু বদলাতেই ছবির পেছনে আরও একটি লেখা স্পষ্ট হয়ে উঠল, যাকে সবাই ভুলে গেছে সেই ফিরে আসার অপেক্ষায় আছে। ঠিক সেই মুহূর্তে উপরের মেঝে থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। ধূপ, ধূপ, ধূপ। কেউ একজন ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসছে। কিন্তু সেই পদশব্দ একজন মানুষের নয়। মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো পা একই ছন্দে নামতে শুরু করেছে। মোবাইলের আলো হঠাৎ কাঁপতে লাগল। আর সিঁড়ির মাথায় একটি লম্বা ছায়ামূর্তি নীরবে দাঁড়িয়ে রইল। তার মুখ অন্ধকারে ঢাকা, কিন্তু দুটো চোখ ধীরে ধীরে জ্বলে উঠল লালচে আলোয়। রাকিব বুঝতে পারল, আজকের রাত এখনো শেষ হয়নি, বরং আসল রহস্যের দরজা এখনই খুলতে শুরু করেছে। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা এক চুলও নড়ছিল না।
মোবাইলের ক্ষীণ আলো কাঁপছে। আলো যতবার কাঁপছে ততবার মনে হচ্ছে ছায়ামূর্তিটা একটু একটু করে নিচে নেমে আসছে। রাকিব চোখের পলক ফেলল। মূর্তিটা আগের জায়গাতেই। আবার আলো কাঁপল। এবার সেটি 2 ধাপ নিচে। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। বৃদ্ধ শান্ত গলায় বললেন, ভয়কে যত দেখবি ও তত বড় হবে। চোখ নামা। রাকিব অনিচ্ছায় চোখ নামাল। কয়েক সেকেন্ড পর আবার তাকিয়ে দেখল। সিঁড়ি ফাঁকা। কেউ নেই। কিন্তু উপরের দিক থেকে ধীরে ধীরে মাটি ঝরছে। মনে হচ্ছে ভারী কেউ হাঁটছে। বৃদ্ধ ডায়েরিটা হাতে নিয়ে কয়েকটা পাতা উল্টালেন। একটি পাতায় আঙুল রেখে বললেন, এখান থেকেই সব শুরু। পাতার লেখা ছিল, বাড়ির পাশে যখন শ্মশান তৈরি হল সবাই চলে গেল, কিন্তু একজন মানুষ রয়ে গেল। সে বিশ্বাস করত মৃতদের ভয় পাওয়ার কিছু নেই, ভয়ঙ্কর হল মানুষের লোভ। সেই লোভই একদিন এই বাড়িকে অভিশপ্ত বলে পরিচিত করে তুলল। রাকিব বিস্মিত হয়ে বলল, তাহলে এত বছর ধরে যে গল্পগুলো শুনেছি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। গল্প মানুষ বানায়, কিন্তু প্রতিটি গল্পের ভেতরে একটু সত্য, একটু মিথ্যা আর অনেকটা ভয় মিশে থাকে। ঠিক তখনই ওপর থেকে একটা বিকট শব্দ হল। ধরাম। মনে হল পুরো বাড়ির একটি দরজা ভেঙে পড়েছে। ধুলো উড়ে নিচে নামতে লাগল। বৃদ্ধ তাড়াতাড়ি বললেন, সময় নেই, শেষ পাতাটা পড়। রাকিব ডায়েরির শেষ পৃষ্ঠা খুলল। সেখানে কাঁপা হাতে লেখা, যদি কেউ এই লেখা পড়ে সে যেন বাড়ির উত্তর দিকের পুরনো আমগাছটার নিচে রাখা লোহার বাক্সটা খুঁজে বের করে। সত্য সেখানে লুকিয়ে আছে। সত্য প্রকাশ পেলে বাড়িটা আর কাউকে ডেকে নেবে না। ডায়েরির শেষ লাইনের কালি যেন এখনো শুকায়নি। হঠাৎ পাতাগুলো নিজেরাই উল্টাতে শুরু করল, একটার পর একটা, দ্রুত। তারপর সব পাতা সাদা হয়ে গেল। একটাও লেখা নেই। রাকিব বিস্ময়ে তাকিয়ে রইল। বৃদ্ধ মৃদু হেসে বললেন, সত্য পড়ে ফেললে লেখা আর থাকে না। ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে একটা টর্চের আলো নিচে পড়ল। কেউ একজন চিৎকার করে বলছে, নিচে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? রাকিব চমকে উঠল। এটা মানুষের কণ্ঠ। অনেকক্ষণ পর প্রথম স্বাভাবিক শব্দ। সে দৌড়ে সিঁড়ির দিকে এগোতে গিয়ে পেছনে তাকাল, বৃদ্ধকে ধন্যবাদ জানাবে বলে। কিন্তু ঘরে আর কেউ নেই। পাথরের বেদি আছে, ডায়েরি আছে, কিন্তু বৃদ্ধ যেন কখনো সেখানে ছিলেনই না। রাকিব ধীরে ধীরে ওপরে উঠল। দরজার সামনে 2 জন মানুষ দাঁড়িয়ে, তাদের হাতে শক্তিশালী টর্চ। তারা বলল, আমরা অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছিলাম। এই বাড়িতে কেউ আসে না। আপনি ঠিক আছেন? রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে পেছনে তাকাল। ভূগর্ভস্থ ঘরের প্রবেশপথ কোথায় ছিল? সেখানে এখন শুধু অটুট ইটের দেয়াল। কোনো গোপন দরজা নেই, কোনো সিঁড়ি নেই। তার হাতের দিকে তাকিয়ে সে থমকে গেল। ডায়েরিটা এখনও তার হাতেই ধরা। আর শেষ পাতার ভাঁজের মধ্যে থেকে ধীরে ধীরে মাটিতে পড়ে গেল একটি পুরনো মরিচা ধরা চাবি। চাবিটার মাথায় খোদাই করা মাত্র 2টি শব্দ, শেষ দরজা। রাকিব চাবিটা তুলে নিল। বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। কিন্তু তার মনে হচ্ছিল গল্পটা শেষ হয়নি, বরং শেষ দরজাটা এখনও খোলা বাকি। ভোরের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছিল। রাতের সেই ভারী নীরবতা যেন একটু একটু করে সরে যাচ্ছে। তবুও রাকিবের হাতের মুঠোয় ধরা মরিচা ধরা চাবিটা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল, রাতের অভিজ্ঞতা শুধু দুঃস্বপ্ন ছিল না, অন্তত তার কাছে সেটা বাস্তবের মতোই অনুভূত হয়েছে। 2 জন মানুষ তাকে বাড়ির বাইরে নিয়ে এলো। একজন বলল, এই বাড়িতে যারা আসে তারা বেশিরভাগই 1 রাতের বেশি থাকে না। আপনি ভাগ্যবান। রাকিব চুপ করে রইল।
সে আর কিছু বলল না, কারণ সে জানত যা দেখেছে তা কাউকে বোঝানো যাবে না। সেই দিন সারাদিন বাড়িটা ঘুরে দেখল সে। সূর্যের আলোয় বাড়িটাকে আর ততটা ভয়ঙ্কর লাগছিল না। ভাঙা বারান্দা, পুরনো কুঁজো, শেওলা ধরা দেয়াল, আর বাড়ির উত্তর পাশে বিশাল এক আমগাছ। ডায়েরির শেষ কথাটা তার মনে পড়ল। উত্তরের আমগাছের নিচে সে একটি কোদাল খুঁজে পেল। মাটি খুঁড়তে শুরু করল। প্রথমে শক্ত মাটি, তারপর ভেজা, আর কিছুক্ষণ পর ঠং, লোহার সঙ্গে কোদালের আঘাত লাগল। সে দ্রুত মাটি সরাতে লাগল। একটি ছোট লোহার বাক্স, পুরোটাই মরিচা ধরা। চাবিটা তালায় ঢুকতেই ক্লিক, তালা খুলে গেল। রাকিব ধীরে ধীরে ঢাকনা তুলল। ভেতরে একটি কাপড়ে মোড়ানো পুরনো চিঠির বান্ডিল, আর একটি কালো সাদা ছবি। ছবিতে সেই বাড়ি, কিন্তু বাড়িটা নতুন। চারপাশে মানুষ, হাসি মুখ, কোনো শ্মশান নেই। পেছনে খোলা মাঠ। রাকিব বিস্মিত। চিঠির প্রথমটিতে লেখা, যদি এই চিঠি কেউ পড়ো, জেনে রেখো, ভয় সব সময় বাইরে থাকে না। অনেক সময় মানুষের মনে জন্ম নেওয়া গুজবই একটি বাড়িকে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর করে তোলে। সে একটার পর একটা চিঠি পড়তে লাগল। সবগুলোতেই একই কথা, মানুষের লোভ, সম্পত্তির বিরোধ, মিথ্যা গুজব, অন্ধবিশ্বাস। বছরের পর বছর ধরে গল্প বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু বাড়িটাকে সবাই এড়িয়ে গেছে। কিন্তু সব চিঠির নিচে ছিল আরেকটি ছোট খাম। খামের ওপর লেখা, শেষ চিঠি, রাত না হলে খুলবে না। রাকিব দীর্ঘক্ষণ খামটার দিকে তাকিয়ে রইল। তার ভেতরে কৌতূহল আর ভয় একসঙ্গে কাজ করছে। শেষ পর্যন্ত সে খামটা ব্যাগে রেখে দিল। নিজেকে বলল, দিনের আলোতে নয়। আবার রাত। আকাশে মেঘ জমেছে। বাতাসে সেই পরিচিত পোড়া কাঠের গন্ধ। ঘরের মাঝখানে একটি লণ্ঠন জ্বলছে। রাকিব ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে মাত্র একটি কাগজ। তাতে লেখা, তুমি যদি এই চিঠি পড়ে থাকো, তার মানে তুমি সত্য জানার পথ বেছে নিয়েছ। কিন্তু মনে রেখো, সত্য জানার পর মানুষ আর আগের মতো থাকে না। ঠিক তখনই টক টক টক, জানালায় 3 বার শব্দ হল। রাকিব উঠে দাঁড়াল। জানালার কাছে গিয়ে বাইরে তাকাল। অন্ধকার। শুধু বাতাসে গাছের ডাল দুলছে। সে জানালাটা বন্ধ করতে গেল। ঠিক সেই সময় কাছে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। কিন্তু প্রতিচ্ছবিটা তার সঙ্গে একসঙ্গে নড়ছে না। সে স্থির। প্রতিচ্ছবিটা ধীরে ধীরে মাথা কাত করল। তারপর খুব আস্তে ঠোঁট নাড়ল। রাকিব কোনো শব্দ শুনতে পেল না, কিন্তু ঠোঁটের নড়াচড়া পরে সে বুঝল শেষ দরজাটা খুলবে না। পরের মুহূর্তেই লণ্ঠনের শিখা কেঁপে উঠল। ঘর আবার অন্ধকারে ডুবে গেল। আর বাড়ির গভীর কোথাও থেকে ভেসে এল পুরনো কাঠের দরজা খোলার দীর্ঘ শব্দ। ক্যাচ। রাকিব ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। বাড়ির ভেতরে, যেখানে আগে শুধু দেয়াল ছিল, সেখানে এখন একটি পুরনো কাঠের দরজা দাঁড়িয়ে আছে। দরজার মাঝখানে মরিচা ধরা তালা। তালার আকার ঠিক তার হাতে ধরা চাবির মতো। রাকিব বুঝতে পারল যে শেষ দরজা ওর কথা লেখা ছিল, সেটি তার সামনেই দাঁড়িয়ে আছে। দরজার ওপারে কি আছে, সেটার উত্তরই হয়তো বদলে দেবে এই বাড়ির বহু বছরের রহস্য। রাকিব কাঁপা হাতে মরিচাধরা চাবিটা তালার ভেতর ঢুকিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে দিল। ক্লিক। তালাটা খুলে গেল। দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করল। ভেতরে কোনো ঘর নেই। লম্বা অন্ধকার একটি করিডোর। করিডোরের 2 পাশে ঝুলছে অসংখ্য পুরনো ছবি। প্রতিটি ছবিতে এই বাড়ির বিভিন্ন সময়ের বাসিন্দাদের মুখ।
রাকিব ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। একটি ছবির সামনে এসে তার পা থেমে গেল। ছবিতে তার বাবা, তার মা আর ছোট্ট রাকিব। ছবির নিচে লেখা, স্মৃতি কখনো মরে না। ঠিক পাশেই আরেকটি ছবি, সেটি সম্পূর্ণ কালো, কোনো মুখ নেই, শুধু নিচে লেখা, যারা ভয়কে সত্যি মনে করে তাদের কাছে অন্ধকারই বাস্তব হয়ে ওঠে। রাকিব গভীর শ্বাস নিল। হঠাৎ তার চারপাশের সব ছবি একে একে মাটিতে পড়ে ভেঙে যেতে লাগল। করিডোর কেঁপে উঠল, বাতাসে ধুলো ছড়িয়ে গেল। সামনের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। তার চোখের সামনে ভেসে উঠল দিনের আলো। সে দেখল, সে দাঁড়িয়ে আছে বাড়ির উঠোনে। চারদিকে সকাল, পাখির ডাক, হালকা বাতাস। রাতের সেই বিভীষিকা যেন বহু দূরের কোনো দুঃস্বপ্ন। তার হাতের দিকে তাকাল। চাবিটা নেই, ডায়েরিটাও নেই, শুধু মুঠো ভর্তি ধুলো। সে ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে এলো। একবার পিছনে তাকাল। বাড়িটা আগের মতোই নিশ্চুপ। বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন আর তার ভেতর ঢোকার কোনো ইচ্ছা নেই। সে মনে মনে বলল, কিছু রহস্যের উত্তর জানা দরকার হয় না, কিছু দরজা বন্ধ থাকাই ভালো। রাকিব ধীরে ধীরে সেই বাড়ি ছেড়ে চলে গেল। তারপর আর কখনো ফিরে আসেনি। অনেক বছর কেটে গেছে। লোকজন আজও সেই বাড়ির গল্প বলে। কেউ বলে রাত হলে জানালায় আলো জ্বলে, কেউ বলে পোড়া কাঠের গন্ধ ভেসে আসে, আবার কেউ বলে ওসব শুধু মানুষের কল্পনা, গুজব আর ভয়ের গল্প। কিন্তু একটা কথা সবাই মানে, সন্ধ্যার পর কেউ আর সেই বাড়ির দিকে যায় না। কারণ মানুষ যতটা অন্ধকারকে ভয় পায়, তার চেয়েও বেশি ভয় পায় নিজের মনের অজানা কোণকে। শ্মশানের পাশের সেই বাড়ি আজও দাঁড়িয়ে আছে, নীরব, নিঃসঙ্গ, আর অসংখ্য অজানা গল্পের সাক্ষী হয়। আজকের গল্প এখানেই শেষ। শ্মশানের পাশে বাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান গল্পের কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি শিহরিত করেছে। আপনি যদি এখনও হরর বাংলা পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। কারণ প্রতিটি নতুন গল্পে আমরা নিয়ে আসি রহস্য, অজানা, সাসপেন্স আর গা ছমছমে অভিজ্ঞতা। মনে রাখবেন, সব গল্পই কল্পকাহিনী। বাস্তব ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে কোনো মিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে হরর বাংলার নতুন এক ভয়ঙ্কর গল্পে। ভালো থাকুন। আর রাত গভীর হলে চারপাশে একবার ভালো করে তাকিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।